জাপানের একটি বন্দরে একদল বিদেশি সুন্দরীকে নিলামে তোলা হয়। সুন্দরীদের পণ্যের মতো দেখা হচ্ছে। যদি কোনো গ্রাহক কোনো সুন্দরীকে পছন্দ করে তবে তারা তার শরীরে একটি লেজার কলম দিয়ে চিহ্নিত করে নিলামের পরে একজন সুন্দরীর দাম ৫ লাখ থেকে বেড়ে সর্বোচ্চ ১০০ লাখের উপরে উঠে যায়। সুন্দরী যখন কান্নাকাটি করে আর ছটফট করে তখন একজন মুখোশধারী লোক দ্রুত হেঁটে আসে। শুরুতেই সে সেই স্যুট পরা লোকটিকে, যে সুন্দরীটিকে অপহরণ করেছিল, একটি প্রচণ্ড ঘুষি মারে। এরপরেই তার সঙ্গীরা গাড়ির মধ্যে থেকে ঘন ধোঁয়া সৃষ্টি করে। মুখোশধারী লোকটি নির্মমভাবে এই দুষ্কৃতিকারীদের উপর তার ঘুষি আর লাথি ব্যবহার করে তার অনন্য দক্ষতার উপর ভরসা করে মুহূর্তের মধ্যেই প্রতিপক্ষ শোচনীয়ভাবে পরাজিত হয়। বিশৃঙ্খলার মধ্যে লোকটির মুখোশ মাটিতে পড়ে যায়। সতর্ক স্যুট পরা লোকটি কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞাসা করে যে সে আসলে কে। তবে স্যুট পরা লোকটি প্রতিক্রিয়া দেখানোর আগেই লোকটি তাকে জোরে একটি আঘাত করে। এই হলো দোগি, একজন ট্যাক্সি ড্রাইভার যিনি অন্ধকার আর পাপের বিরুদ্ধে তার মুষ্টি ব্যবহার করে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে দোগি আর তার সঙ্গীরা মিলে একটি প্রতিশোধ কেন্দ্র গঠন করে, যার নাম রেইনবো ট্রান্সপোর্ট। তারা বিশেষভাবে সেই সব অপরাধের শিকারদের সাহায্য করে যারা আঘাত পেয়েছে কিন্তু পাল্টা আঘাত হানতে অক্ষম। এই দিন রেইনবো ট্রান্সপোর্টের কমান্ডার সিও জ্যাং একটি ফোন কল পান। ফোনে একটি মেয়ে, লি সিও, সাহায্যের জন্য কান নাকাটি করে। সিও জ্যাং যখন তার সঠিক অবস্থানটি টুকে নিতে যান ঠিক তখনই তার পিছনের অনুসারীরা মেয়েটিকে খুঁজে বের করে ফেলে। ১০ দিন আগে লি সিও অপহৃত হয়েছিল আর ঘরের মধ্যে আটকে ছিল। আজ তিনি সিকিউরিটির অসতর্কতার সুযোগ নিয়ে দরজা জানালা ভেঙে বেরিয়ে আসে। এরপর তাকে সমুদ্রের ঢেউশক্তে ভাসিয়ে নিয়ে যায়। লি সিও এর সাথে একটি বিশেষ বোতলও তীরে ভেসে আসে। এটি রেইনবো ট্রান্সপোর্ট কোম্পানি রেখে গিয়েছিল এই আশায় যে যারা এটির সন্ধান পাবে সেই ক্ষতিগ্রস্তরা যেন আত্মহত্যা না করে, বরং রক্তের বদলে রক্ত নিয়ে প্রতিশোধ নেন। তাই আশা নিয়ে মেয়েটি রেইনবো ট্রান্সপোর্টের ফোনে কল করে। যোগাযোগটি তড়িঘড়ি কেটে যাওয়ায় সিও জ্যাং বুঝতে পারে যে মেয়েটি বিপদে আছে। তাই তিনি দ্রুত তার সঙ্গীদের সাথে যোগাযোগ করে দোগি সহ সকল সঙ্গী মেসেজ পাওয়ার সাথে সাথেই সাড়া দেয়। দোগি একটি ফাইল ক্যাবিনেট আনলক করে ক্যাবিনেটের দরজা বন্ধ করে সুইচটি চালু করে এবং তারপর লুকানো লিফটে করে ভূগর্ভস্থ গোপন কক্ষে পৌঁছায়। এটি হলো রেইনবো ট্রান্সপোর্টের গোপন আস্তানা। কয়েকজন সঙ্গী ইতিমধ্যেই পৌঁছে গেছে। সিও জ্যাং সবার কাছে এই ঘটনার বিস্তারিত ফলাফল তুলে ধরে। মেয়েটি লি সিও এর কল কেটে যাওয়ার পরে সিও জ্যাং জাপানে যান, যেখানে মেয়েটি থেমেছিল। সেই ফোন বুথের মধ্যে তিনি একটি ছাত্র পরিচয়পত্র খুঁজে পান, যার মাধ্যমে মেয়েটির নাম জানা যায়। লি সিও এর সাথে ঠিক কি ঘটেছে তা তদন্ত করার জন্য দোগি স্কুলের শিক্ষক সেজে তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নেন। স্কুলে সহকারী হোমরুম শিক্ষকের পরিচয়ে দোগি ক্লাসের ক্যাপ্টেনের সাথে কথা বলে ক্যাপ্টেনের স্মৃতিচারণ অনুসারে লি সিও একটি স্টাডি ক্যাম্পে অংশ নিতে আবেদন করেছিল। এদিকে সিও জ্যাং লি সিও এর দিদার চালানো রেস্তোরাঁয় আসে। দিদার বক্তব্য সম্পূর্ণ ভিন্ন ছিল। দিদার মতে তার নাতনি একটি বোর্ডিং স্কুলে পড়তে গিয়েছিল। দুপক্ষের তদন্তের ফলাফল মিলিয়ে দোগি এবং সিও জ্যাং নিশ্চিত হন যে লি সিও কোনো স্টাডি ক্যাম্প বা বোর্ডিং স্কুলে যাননি। এই সময় দোগি তীব্রভাবে একটি মেয়েকে লক্ষ্য করে। মেয়েটি শ্রেণীকক্ষের দরজার বাইরে ঘোরাফেরা করছিল, যেন কিছু বলার আছে। দোগির সান্ত্বনা আর জিজ্ঞাসাবাদের পর সেই মেয়েটি শাও ই সাহস সঞ্চয় করে লি সিও এর নিখোঁজ হওয়ার পুরো কারণটি প্রকাশ করে। কিছুদিন আগে শাও ই লি সিওকে একটি অনলাইন গেম খেলার জন্য সুপারিশ করেছিল আর তাকে কয়েকটি স্তর খেলে দিতে বলেছিল। গেমটি খুব সহজ ছিল। প্রতিবার একটি স্তর পার করলে ৫,০০০ কোরিয়ান ওন আয় করা যেত। অল্প সময়ের মধ্যেই শাও ই গেম থেকে লি সিও এর জেতা টাকার অর্ধেক তাকে ভাগ করে দেয়। লি সিও নিজের হিসাব করতে বাধ্য হন। মাত্র একদিন গেম খেলে তিনি ৫,০০০ ওন আয় করে। এরপরে যদি তিনি ১ মাস ধরে খেলা চালিয়ে যান তবে তিনি তার দিদার ছানি অপারেশনের জন্য যথেষ্ট টাকা আয় করতে পারবে। লি সিও এর কোনো সামাজিক অভিজ্ঞতা না থাকায় তিনি সহজেই ফাঁদে পড়ে। বন্ধুর মতো শাও ই এর অনুকরণে তিনি এই গেমটি ডাউনলোড করে আর দিনভর মোবাইল গেমে ডুবে যেতে শুরু করে, এই আশায় যে সেখান থেকে পয়েন্ট পাবে যা টাকায় পরিবর্তন করা যাবে। তবে খেলার সময় বাড়ার সাথে সাথে জেতার চেয়ে লি সিও এর হারার সংখ্যা অনেক বেশি হতে থাকে। এই সময় ওয়েবসাইটে ওভারড্রাফট পয়েন্টের একটি ব্যাখ্যা ভেসে ওঠে। গেমে ডুবে থাকা লি সিও দ্রুত ওভারড্রাফটের পরিষেবা শর্তাবলীতে ক্লিক করে সম্মতি দেন। তবে এর ফলস্বরূপ আরও বেশি দেন এসে জোটে। কিছুকাল আগে দুজন গুন্ডা লি সিও এবং শাও ইকে ধরে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় আর তাদের
তাদের মূলধনের সাথে সুদও ফেরত দিতে বলে। স্বাভাবিকভাবেই লিসিও শোধ করতে পারেননি। গুন্ডারা এই সুযোগে তাকে ক্লাসের সহপাঠীদের কাছে এই গেমটি সুপারিশ করতে বলে। সেই মুহূর্তে লিসিও বুঝতে পারে যে তার বন্ধু শাও ইও একজন শিকার, আর তাকে শাও ই ব্যবহার করে আনা হয়েছে। তবে লিসিও দয়ালু হওয়ায় গুন্ডাদের কথা মতো সহপাঠীদের ঠকাতে যাননি। এই প্রত্যাখ্যান তাকে আরও গভীর হতাশার অতল গহ্বরে টেনে নিয়ে যায়। দোগি আর তার সঙ্গীরা বুঝতে পারে যে গেমের তথাকথিত ওভারড্রাফট ওয়েন্ট আসলে উচ্চ সুদের ঋণ। মাত্র 3 লাখ ওনের দোনো 1.5 মাস পরে দ্রুত 1 লাখেরও বেশি হয়ে যায়। লিসিও তাদের কথা না মানায় সেই 2 গুন্ডা আবারও তাকে খুঁজে বের করে। 2 মেয়ে একসঙ্গে পুলিশে খবর দেওয়ার চেষ্টা করলে গুন্ডারা হুমকি দেয় যে মেয়েরা যে গেমটি খেলছিল সেটি আসলে এক ধরনের জুজা, যদি তারা পুলিশকে ডাকে তবে তারাও রেহাই পাবে না। অসহায় 2 মেয়ে তখন গুন্ডাদের সামনে হাঁটু গেড়ে অনবরত মিনতি করতে থাকে। গুন্ডারা সুযোগ বুঝে বলে যে তারা তাদের একটি খণ্ডকালীন কাজ দিতে পারে। জাপানে গিয়ে মাত্র 1 মাস কাজ করলেই তারা তাদের সব ঋণ, আসল ও সুদসহ মকুব করে দেবে। বহু দ্বিধার পরে চরম হতাশায় ডুবে থাকা লিসিওয়ের কাছে সমঝোতা ছাড়া আর কোনো উপায় ছিল না। অনুশোচনা থেকে শাও ই লিসিওয়ের সাথে জাপান যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যাত্রার দিন শাও ইয়ের বাবা তার গতিবিধি দেখেই বুঝে ফেলে আর তার ফোনটিও বাজেয়াপ্ত করা হয়। ফলস্বরূপ সে পরিকল্পনা অনুযায়ী একসঙ্গে যাত্রা করতে পারেনি। তাই 2 গুন্ডা লিসিওকে একাই জাপানে নিয়ে যায় তথাকথিত কাজটি করার জন্য। শাও ইয়ের কাছ থেকে ঘটনার পূর্ণ বিবরণ শোনার পর দোগি এবং তার সঙ্গীরা ক্ষোভে ফেটে পরে সবাই হাত তুলে সর্বসম্মতিক্রমে এই মিশনটি সম্পাদনের পক্ষে সায় দেন। তাদের লিসিওকে উদ্ধার করতেই হবে আর এর পেছনের অপশক্তির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে হবে। মিশন চূড়ান্ত হওয়ার পর দোগি সানগ্লাস পরে সামনে এগিয়ে যান। তিনি তার নিজস্ব 5, 2 আর 3 লাইসেন্স প্লেটে মডেল ট্যাক্সির কাছে এসে গাড়িটিকে গোপন আন্ডারগ্রাউন্ড বেস থেকে উপরে উঠিয়ে নিয়ে বেরিয়ে যান। বাকি সঙ্গীরা অন্য একটি গাড়িতে তাদের সাথে যায়। হ্যাকার সঙ্গী গো ইজন গাড়ির মধ্যে থেকে কম্পিউটার আর অন্যান্য প্রযুক্তিগত কাজ সম্পাদন করবে। হ্যাকিং দক্ষতা ছাড়াও গো ইজন ছদ্মবেশেও পটু। এই মিশনের জন্য গো ইজন শাও ইয়ের সাথে দেখা করে আর তাকে গেমটির লিঙ্কটি তাকে পাঠাতে বলে। গো ইজন ইচ্ছাকৃতভাবে গেমে শোচনীয়ভাবে হেরে যায় আর সবকিছু হারায়, যার ফলে সে সফলভাবে সেই 2 ডিওন সংগ্রহকারী গুন্ডার সাথে দেখা করতে পারে। গো ইজন যেমনটা আশা করেছিল, গুন্ডারা তাকে ঋণ মকুব করার বিনিময়ে খণ্ডকালীন কাজের প্রস্তাব দেয়। গুন্ডাদের দেওয়া জাপান সংক্রান্ত তথ্য মিলিয়ে গো ইজন খুঁজে পায় যে শিক্ষার্থীরা যে গেমটি খেলছিল সেটি একটি জাপানি কোম্পানি তৈরি করেছে। গেমের তহবিলও এসেছে জাপানের একটি বেসরকারি ডিওনদান কোম্পানি থেকে। পরিকল্পনা অনুযায়ী গো ইজন 2 গুন্ডারা তাকে বন্দরে নিয়ে আসে। এদিকে তার সঙ্গীরা সাধারণ পর্যটকের ছদ্মবেশ নিয়ে গো ইজনকে ঘিরে রাখে যাতে তাকে সুরক্ষা দেওয়া যায়। জাপানে পৌঁছানোর পর দোগি তার বিশেষ মডেল ট্যাক্সি নিয়ে গুন্ডাদের পিছন পিছন যান। গাড়ি পরিবর্তনের কাজে যুক্ত 2 সঙ্গীও পুরো রাস্তা ধরে ঘনিষ্ঠভাবে অনুসরণ করে। দ্রুতই গুন্ডাদের গাড়ি একটি বিনোদনের কেন্দ্রে পৌঁছায় আর প্রবেশ করে গো ইজন তার গলার হার ক্যামেরার মাধ্যমে ভেতরের দৃশ্য ভিডিও করে নেয়। তবে এরপরেই গো ইজনকে জোর করে একটি ঘরে ঠেলে দেওয়া হয় আর তার সংকেত বিচ্ছিন্ন হয়ে যায়। গাড়ি পরিবর্তনের কাজে যুক্ত কোকড়া চুলের লোকটি বুঝতে পারে যে ভবনটির ভেতরে অবশ্যই একটি সংকেত জ্যামার লাগানো আছে। গো ইজন বিপদে পড়েছে বুঝতে পেরে দোগি একটুও না থেমে দ্রুত দোকানে ঢুকে পড়ে আর পথ আগলে দাঁড়ানো সবাইকে মেরে ফেলে দেন। অন্যদিকে ঘরের ভেতরে গো ইজনও শেষ কর্মীকে ফেলে দেন। এই সময় দোগি লক্ষ্য করেন যে ঘরের দেওয়ালে বিভিন্ন মেয়ের ছবি লাগানো রয়েছে আর ঘরটি মেয়েদের সুটকেসে ভর্তি। দেখে মনে হচ্ছে যে এই মেয়েরাও লিসিওয়ের মতোই শিকার। ক্ষুব্ধ দোগি একজন কর্মীকে বেঁধে ফেলে আর অপারেশনটির ভেতরের কথা বলার জন্য তাকে হুমকি দেন। তবে কর্মীটি শুধু জানত যে একটি গাড়ি দোকানে আসবে লেনদেনের নগদ টাকা নিতে। গো ইজন অনুমান করে যে কর্মীটি সেই গাড়িটির কথাই বলছে যেটি তাকে দোকানে এনেছিল। ভাগ্যক্রমে গো ইজন দ্রুতগতিতে গাড়ির লাইসেন্স প্লেটের নম্বরটি ক্যামেরায় তুলতে সক্ষম হয়ে এর মাধ্যমে তারা সফলভাবে গাড়িটির অবস্থান ট্র্যাক করতে পারে। একদিন দোগি এবং তার সঙ্গীরা থানের কাছাকাছি এসে দেখে যে আশেপাশে একদল গ্যাংস্টার জোরে জোরে গালিগালাজ করছে। আস্তানার গভীরে যাওয়ার জন্য দোগি তার পোশাক পরিবর্তন করে একজন অহংকারী ধনী যুবকের ছদ্মবেশ ধারণ করে তিনি ইচ্ছাকৃতভাবে গ্যাং সদস্যদের উস্কে দিয়ে তাদের চ্যালেঞ্জ করে। যেমনটা আশা করা হয়েছিল, প্রতিপক্ষ ফাঁদে পড়ে তারা একজন সুমো কুস্তিগিরকে দোগিয়ের সাথে লড়তে
করতে আদেশ দেয়। কুস্তিগিরটি অহংকারী ছিল, কিন্তু শেষ পর্যন্ত দোগি মাত্র কয়েক রাউন্ডেই তাকে এক মুহূর্তের মধ্যে পরাজিত করে প্রতিপক্ষকে হারানোর পর দোগি অহংকারী ভং গিমা দেখিয়ে কুস্তিগিরের পিঠে যোগাযোগের ঠিকানা লিখে দেন এবং গ্যাংয়ের বসকে তার নোংরা জুতোর ক্ষতিপূরণ দেওয়ার দাবি করে। শীঘ্রই বস মেসেজটি পান আর সিসিটিভি ফুটেজে দোগিকে দেখে। ফুটেজে দোগি অহংকারী এবং অদম্য, ন্যায়বিচারের জন্য তিনি কোনো শত্রুকে ভয় পাবে না। এখানেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।